সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। গুমের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না, বললেন আইনমন্ত্রী। জুলাই সনদ নিয়ে কয়েকটি রাজনৈতিক দল অস্থিরতা সৃষ্টি করছে। অভিযোগ ফখরুলের, বাস্তবায়ন না হলে কঠোর পরিণতি, মন্তব্য এনসিপি মুখপাত্রের। সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত। ৩ মাসের জ্বালানি আমদানির উদ্যোগ, সার্বিক সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের। এবং আইন শৃঙ্খলা রক্ষা ও জঙ্গি দমনে র্যাবের গুরুত্ব অপরিসীম, বললেন মহাপরিচালক। গুম ক্রসফায়ার ইস্যুতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। ৭১-এর পরাজয়ের গ্লানি থেকেই সংবিধান নিয়ে বিরোধী দলের আপত্তি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সংবিধান কখনো সংস্কার হয় না জানিয়ে তিনি বলেন, বরং এটি রহিত, স্থগিত বা সংশোধন হয়। রোববার জাতীয় সংসদে জুলাই সনদ ও সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবে আলোচনায় তিনি একথা বলেন। এ সময় সংবিধান সংশোধনের জন্য সকল দলের সমন্বয়ে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। বাইরে থেকে আমদানি করা কোনো প্রেসক্রিপশনে সংবিধান সংশোধন হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন সংসদেই নির্ধারিত হবে। ৭১-এর সাথে আর কোনো কিছুর তুলনা চলে না। আমরা ২৪-এর জুলাই জাতীয় সনদ এবং জুলাই ঘোষণাপত্রের এসেন্সকে আমরা সংবিধানে ধারণ করার জন্য অঙ্গীকার করেছি। এখন ৭১ এবং ৭২ সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝিতে পারি। স্পিকার, ৭১ এই দেশের স্বাধীনতার ঘোষণা, এদেশের মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয় গাথা। কারো কারো জন্য হতে পারে এটা পরাজয়ের গ্লানি। সরকারি চাকরিতে প্রবেশ সীমা ৩২ বছর করে রোববার সংসদে বিল পাশ হয়েছে। বিলটি উত্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। এদিকে পয়েন্ট অফ অর্ডারের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গুমে জড়িত কোনো অপরাধী আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। রবিবার স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদ অধিবেশন। এদিন সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা সহ সব ক্ষেত্রে সরকারি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করতে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়। পরে কণ্ঠ ভোটে সরকারি চাকরি সংশোধন বিল ২০২৬ পাশ হয়। দুঃখ ভারাক্রান্ত মনে চতুর্দিকে ঘুরে পয়েন্ট অফ অর্ডারে গুম অধ্যাদেশ বাতিলের সুপারিশের বিরুদ্ধে ব্যারিস্টার আরমানের বক্তব্যের প্রেক্ষিতে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গুমের সঙ্গে জড়িত অপরাধীরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারবে না। এই দুটো আইনই আরো বেশি যুগোপযোগী, আরো বেশি জনকল্যাণমুখী, আরো বেশি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা এই সেশনের মাঝামাঝি বা পরবর্তীতে অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে সুনির্দিষ্টভাবে বিল আনবো, যাতে করে অপরাধীরা কোনোভাবেই ছাড়া না পায়। এদিকে ৭১ বিধিতে দেয়া এক নোটিশের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, রাজনৈতিক বিবেচনায় তালিকাভুক্ত অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কার্যক্রম শুরু হয়েছে। অমুক্তিযোদ্ধাকে যাচাই বাছাইয়ের মাধ্যমে মুক্তিযোদ্ধার তালিকা হতে বাদ দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে। কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি অসাধু উপায়ে মুক্তিযোদ্ধাদের তালিকায় ঢুকে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি রাষ্ট্রের কিছু অসাধু ব্যক্তির সহায়তায় মুক্তিযোদ্ধা না হয়েও নিজেদেরকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই সনদ নিয়ে কয়েকটি রাজনৈতিক দল দেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, যে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে, বিএনপি তা অক্ষরে অক্ষরে পালন করবে। বিএনপি একটি অসাম্প্রদায়িক দেশ গড়তে চায়। এ সময় স্টার সানডে উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার আশ্বাস দেন তিনি। জুলাই সনদ নামে একটি সনদ স্বাক্ষর করেছিলাম আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো। আমি বিষয়টা এখানে এই জন্য আনছি যে এটাকে কেন্দ্র করে আবার কিছু সংখ্যক ব্যক্তি, মানুষ, দল যাই বলেন, তার একটা
গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আমরা জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছি সেটাকে আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করব। জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে বৃহত্তর রাজপথে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার বিকেলে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই হুঁশিয়ারি দেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অভিযোগ করেন জুলাই আন্দোলনের সুবিধাভোগী উপদেষ্টারা সরকারের এমন কর্মকাণ্ডের সমালোচনা না করতে পরামর্শ দিচ্ছেন। এই গণভোটের রায় যদি আপনারা না মানেন তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকেই অবৈধ সরকার বলা শুরু করব এবং আমরা এটার জন্য সময় নিব না। আপনারা যেমন এই যে আমাদের সকল অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও কিন্তু সেটার জন্য সময় নিব না। আপনারা যেটা বলছেন যে অনেক সময় আপনারা বলেন, বিভিন্ন ইন্টারনাল আলোচনায় বলেন যে 15 বছরের অভ্যুত্থান হবে না, 20 বছরে হবে না। তো এটার নজির আছে বাংলাদেশে। খুবই দুঃখের সাথে আসলে দেখতে পাচ্ছি যে উপদেষ্টারা বেশিরভাগই তারা সিভিল সোসাইটির প্রতিনিধিত্বই করতেন এবং আওয়ামী লীগের সময় পূর্ববর্তী সময়ে তারা খুবই ভোকাল ছিলেন। তারা এখন এক ধরনের নীরবতা পালন করছেন এবং যখন কথা হয় অনেকে আমাকে বলেন যে একটু রয়ে সয়ে কথা বলা। জ্বালানি সাশ্রয়ে বিপণী বিতান, শপিং মল ও দোকানপাট খোলার সময় 1 ঘন্টা বাড়িয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত করেছে সরকার। পাশাপাশি 3 মাসের চাহিদা মেটানোর জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। আর শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অফলাইন ক্লাস নিয়ে চলতি সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত হবে বলে জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। রোববার সকালে সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। জ্বালানি তেলের সংকট কোনোভাবেই কাটছে না। দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকেই প্রয়োজনীয় তেল সংগ্রহ করতে পারছেন না। আর এই সংকটের সরাসরি প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনযাপনে। সচিবালয়ে জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। জ্বালানি তেল আমদানির ভালো কিছু উৎস পেয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা নতুন সোর্স যেটি এক্সপ্লোর করছি, নতুন সোর্সের মাধ্যমে এটা করছি, সেখানে আমরা ভালো কিছু সোর্স পেয়েছি। বাট তাদের সাথে অতীতে আমাদের কাজ করা হয়নি। আমরা কাজ করে যদি আমরা সন্তুষ্ট, আমরা মনে করছি তাদের মাধ্যমে ইনশাল্লাহ আগামীতে আমরা যেটা 3 মাসের জ্বালানি সংরক্ষণ করতে চাচ্ছি সেটা ইভেন ডিজেলের ক্ষেত্রে সম্ভব হবে। এপ্রিল মাসের জ্বালানি যে চাহিদা রয়েছে, সেটা ডিজেল বলেন, সেটা পেট্রোল বলেন, সেটা অকটেন বলেন, সেটা এলএনজি বলেন, সেটা এলপিজি বলেন, সেটা জেট ফুয়েল বলেন, যেটা ফার্নেস অয়েল বলেন, আমরা এই চাহিদা পূরণের সকল প্রস্তুতি আমাদের রয়েছে। জ্বালানির সাশ্রয়ে বিপণী বিতান, শপিং মল ও দোকানপাট খোলার সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে বলে জানান তিনি। দোকান মালিক সমিতির তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খুলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম কোন পদ্ধতিতে চলবে তা নিয়ে চলমান ধোঁয়াশা কাটছে দ্রুতই। সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান, মন্ত্রিপরিষদের বৈঠকের পরে চলতি সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কাল পরশু স্টেক হোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা আমরা ক্যাবিনেটে অবগত করব। তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত দিবেন যে এই বিষয়ে কি সিদ্ধান্ত হতে পারে। তবে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয় তা বিবেচনায় রাখার কথাও জানান শিক্ষামন্ত্রী। লেটস ডিসকাস উইথ দ্য স্টেক হোল্ডার। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস মিলেছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই বলেও জানান মন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেছেন খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের একটি প্রতিনিধি দল। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই স্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন প্রোটেস্ট্যান্ট চার্চের নেতারা। প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চেস ইন বাংলাদেশের চেয়ারম্যান পাস্টর ডেভিড আনোয়ার হোসেন। স্টার সানডেকে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তিনি আমাদের জন্য প্রয়োজনীয় যেটা করা দরকার সাধ্যের মধ্যে এটা করবেন। চার্চের পালকদের জন্য তিনি ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা টাকা দিয়ে আমরা বিচার করতে চাই না, এটা একটি
সম্মাননী এবং রিকগনিশন মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছি। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ট টি ক্রিস্টেনসেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের সরকার প্রধানের হাতে দুটি ছবি এবং হোয়াইট হাউসের একটি রেপ্লিকা তুলে দেন রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, জ্বালানি আমদানি সহ রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা অব্যাহতের আশ্বাস মিলেছে। এনার্জি, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা এবং সেই সাথে রোহিঙ্গাদের যে সাহায্য যুক্তরাষ্ট্র দিয়ে যাচ্ছিল, তারা পৃথিবীর সবচেয়ে বড় ডোনার রোহিঙ্গাদের জন্য। বিশ্ববাজারে সবচেয়ে প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী। আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে। আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। তো দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত সরকার। নাগরিকদেরকে আমরা প্রাধান্য দিব। আমাদের যদি যেখানেই দেখেন বিবৃতি, যেখানেই দেখেন আমাদের অপারেশনাল পদক্ষেপ, ডিপ্লোম্যাটিকলি সবসময় বাংলাদেশি নাগরিকদেরকে প্রাধান্য দিয়ে আসছি। তাদের ওয়েলবিং, হেলথ অ্যান্ড সেফটি প্রাধান্য দিয়ে, দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যান্ড অনলি প্রায়োরিটি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে সরকারের নানা উদ্যোগেও কাটছে না ফিলিং স্টেশনে তেলের সংকট। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক ক্ষেত্রে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এতে চরম ভোগান্তিতে পড়ছেন ব্যক্তিগত গাড়ির চালক থেকে শুরু করে পেশাজীবীরাও। আর পেট্রোল ও অকটেনের চাহিদা মেটাতে হিমশিম অবস্থা পাম্পগুলোর। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। রাজধানীর বেশিরভাগ পাম্পে তেল নিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ক্রেতাদের। অনেক পাম্পেই মিলছে না পর্যাপ্ত তেল। চাহিদা মোতাবেক তো ভাই নাই, 7টায় এসে বসে রয়েছি সকালে। মেঘনা থেকে ওখানে আপনার 7 ঘন্টা থাকার পরে 20 লিটার তেল দিছে, বেশি দেয় না। অনেক রিকোয়েস্ট করছি, রুগী ছিল, পেশেন্ট নিয়ে যাইলেও দেয় না রুখতে। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে সীমিত পরিমাণে তেল সরবরাহের কারণে চাহিদা অনুযায়ী দেয়া সম্ভব হচ্ছে না। সঠিক চাহিদা অনুযায়ী দিতে পারতেছে না, ডিপো থেকে পাচ্ছি না। আমাদের আগে প্রতিনিয়ত লাগতো আপনার অকটেন লাগতো 22,000 লিটার পার ডে, তো এখন দিচ্ছে আমাদেরকে কোনোদিন 13,500, কোনোদিন 9,000। এদিকে সরকার বলছে, এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট বা ঘাটতি হবে না। একই সঙ্গে ভবিষ্যতের জন্য 90 দিনের জ্বালানি মজুদ নিশ্চিতে নানা উদ্যোগও নেওয়া হয়েছে। তবে তেল নিতে গিয়ে প্রায়শই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছে ক্রেতা ও পাম্প কর্মকর্তারা। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল নেওয়ার চেষ্টা করছেন। টাঙ্কি ফুল হয়ে গেছে, তারে আমরা বলছি আপনার 500 টাকা তেল পাবেন, সে টাঙ্কি 500 যাইতেছে না, সে বলতেছে আরো দাও, আরো দাও। অন্যদিকে রাইড শেয়ারিং এর সঙ্গে যুক্ত চালকদের দাবি, তাদের চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় জীবিকার নেতিবাচক প্রভাব পড়ছে। পাঠাও রাইড করে আমাদের অবস্থা একদম নাজেহাল, আমরা 100 টাকার তেল বেশি পাই না। সব জায়গায় একই অবস্থা, একটু চাপ বেশি, সিরিয়ালেই পাওয়া যায় না। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে ভোগান্তি আরও বাড়বে শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষা ও জঙ্গি দমনে পেশাদার বাহিনী হিসাবে র্যাবের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন নবনিযুক্ত মহাপরিচালক আহসান হাবিব পলাশ। বলেন, র্যাবের নিষেধাজ্ঞা সহ অতীতে নেতিবাচক অনেক বিষয় থাকলেও ভালো কাজের মাধ্যমেই সমস্যা কাটানো সম্ভব। সকালে রাজধানীর কাউরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। গুম ক্রসফায়ার ইস্যুতে আদালত চাইলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান র্যাব প্রধান। এমদাদুল হক খানের রিপোর্ট। সকালে রাজধানীর কাউরান বাজারে মিডিয়া সেন্টারে র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক আহসান হাবিব পলাশের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় র্যাবের গেল 3 মাসের বিভিন্ন কার্যক্রমের তথ্য তুলে ধরেন বাহিনী প্রধান। গত 90 দিনে 61 জন ছিনতাইকারী, 106 জন ডাকাত, 26 জন মানব পাচারী সহ ওয়ারেন্টভুক্ত আসামি, প্রতারক, চোরাকারবারি, জেল পলাতক, জালনোট প্রস্তুতকারী এবং পর্নোগ্রাফি মামলায় 3,473 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। র্যাব কর্মকর্তাদের সকল অপকর্মের বিষয়ে বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে ট্রাইব্যুনালকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন মহাপরিচালক। তিনি বলেন, র্যাব বিলুপ্তি হবে না থাকবে বিষয়টি নির্ভর করছে সরকারের বিবেচনা ও দায়িত্বের উপর। বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে কোনো বিষয় আমাদের কাছে সহায়তা চাওয়া হলে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করব। র্যাবের বিলুপ্তি বা র্যাব সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার র্যাবের উপর বর্তায় না।
সরকার এই বিষয়গুলো বিবেচনা করবেন। জলদস্যু এবং চরমপন্থীদের ব্যাপারে নির্বাচনের কারণে একটু কম দৃষ্টি ছিল জানিয়ে তিনি বলেন, বিষয়গুলো এখন তাদের নজরদারিতে রয়েছে। আমরা অনেক কারণে অনেক দিকে দৃষ্টি দিতে পারিনি, দেশ নির্বাচন ছিল আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটির জায়গা, সে কারণে আমরা এই বিষয়গুলোতে নজর দিতে পারিনি। বাট এখন আমাদের যে চিন্তা ভাবনা আছে, আমরা তথ্য সংগ্রহ করছি এবং যে দুটো জায়গার কথা আপনি বললেন এই দুটো জায়গায় আমরা কাজ করব। জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ নির্মূলে কাজ করার অঙ্গীকার করেন তিনি। সন্ত্রাসবাদ এই বিষয়গুলো আছে কি নাই একবারে কথাগুলো জবাব আমি দিতে চাইবো না, বাট আমরা কাজ করছি। কিশোর গ্যাং নির্মূল করতে কাজ চলছে জানিয়ে র্যাব প্রধান বলেন, এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কিশোর গ্যাং বাংলাদেশে ধীরে ধীরে প্রকট আকার ধারণ করছে। আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং র্যাবের পাশাপাশি পুলিশ এবং র্যাব যৌথভাবে অনেক জায়গায় কাজ করছে। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখের শোভাযাত্রা এবার আনন্দ কিংবা মঙ্গল শোভাযাত্রা নামে হবে না, এবার সেটি বৈশাখী শোভাযাত্রা নামে উদযাপিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। সচিবালয়ে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের লক্ষ্যে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সংস্কৃতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিভাজন বা সংঘাত চায় না। পহেলা বৈশাখের উদযাপন নাম নিয়ে সংকট তৈরি কোনোভাবেই কাম্য নয়। আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না, শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে, যার যার মতো যার যার অঞ্চলের ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘন শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলে তথ্য জানায়। আলমগীর হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। শনিবার দুপুর 1:13 কদমতলীর গ্যাস লাইটার কারখানায় আগুন লাগার ঘটনায় 6 জন নিহত হয়। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও 2 জনকে। এই ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও অগ্নি নির্বাপন কাজ শুরু করে। সোয়া 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। একটা লাগা আরেকটা বাসতে তারপর এমনি আগুন ধরে গেছে টেবিলে, সামনের টেবিলে পুইরা মুড়ে সব ছায়া গেছে, আর সামনে মানুষ ছিল। তা আগুন পুরা রুমে ছড়া গেছে, ছড়া লাস্টে লাগে গেছে। এই রুমে তো কয়েকজন বাইরে হয়েছে, 2-3 জন বাইরে হয়েছে, আর বাদ বাকি কাউরে দেখি নাই বাইরে হইতে। আমরা রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানান, উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে এবং ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এখনো আমাদের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে এখান থেকে 6 জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং পাশাপাশি বার্ন ইউনিটে 2 জন আহত অবস্থায় ভর্তি রয়েছেন, তাদের চিকিৎসা চলছে এবং তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে। উদ্ধার অভিযানে আর কোনো হতাহতের সন্ধান মেলেনি বলে জানায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে আগুনে পোড়া বর্জ্য সরানোর কাজ চলছে। বিল্ডিং এর নিচে আমরা রেস্কিউ কাজ করতে পারতেছিলাম না, যার কারণে এক্সকাভেটর এনে এগুলো সরাইয়া আমরা সার্চ করতেছিলাম যে কোনো লাশ আর পাওয়া যায় কিনা। তো গতকালকে রাত্রে 12:02 সময় আমরা একটা লাশ উদ্ধার করে মিরপুর হাসপাতালে প্রেরণ করি। আর এখন পর্যন্ত কোনো প্রকার লাশ আমরা আর পাই নাই। বিভিন্ন জায়গায় রেস্কিউ কাজ চলমান আছে আমাদের। এই ঘটনায় কারখানার মালিকের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানায় এলাকাবাসী। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দেশে হাম সংক্রমণে উদ্বেগ বেড়েই চলেছে। গত 22 দিনে সারা দেশে হাম সন্দেহে আক্রান্ত হয়েছে 7,610 জন শিশু এবং মৃত্যু হয়েছে 113 জনের। এছাড়া গত 24 ঘন্টায় হামে মৃত্যু হয়েছে 10 জনের, আক্রান্ত হয়েছে 974 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। প্রতিবেদন অনুযায়ী একদিনে দেশে হাম সন্দেহে 654 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হলে 42 জনের শরীরে রোগটি শনাক্ত হয়। গত 24 ঘন্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে 55 জন। এরপরে আছে ঢাকা বিভাগ 10 জন। এ সময় ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে মৃত্যুর কোনো ঘটনা নেই। হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় দেশের 18 জেলার 30টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। 6 থেকে 59 মাস বয়সী শিশুরা হামের টিকা পাবে।
রোববার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী ৩রা মে থেকে সারা দেশেই বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিতে টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। 18টি জেলা 30টি উপজেলা একযোগে শুরু হওয়া এ কার্যক্রমে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের হাম প্রতিষেধক দেয়া হয়। রবিবার সকালে নবাবগঞ্জ উপজেলা হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাকওয়াত হোসেন বকুল। তিনি জানান, হামের হটস্পট এলাকা চিহ্নিত করে সেখানে টিকাদান শুরু হয়েছে। 1 মাস পর থেকে সারা দেশে শুরু হবে এই কার্যক্রম। ভবিষ্যৎ প্রজন্ম যে কষ্ট পায়, যেভাবে মৃত্যুর কুলে ঢলে পড়ে, 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। এদিকে গাজীপুরের সদর উপজেলায় ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মোহিত। তিনি বলেন, টিকার কোনো ঘাটতি হবে না। বাংলাদেশের প্রতিটি শিশুর জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাব এবং যাচ্ছি। তাদেরকে দ্রুত চিকিৎসা দেই, ইনশাআল্লাহ ভয়ের কোনো কারণ থাকবে না। আর নতুন করে যেন আর বেশি বাচ্চাদের এই হাম না হয়, সেই জন্য এই টিকা। কক্সবাজারে মহেশখালী ও রামুতে ভার্চুয়ালি যুক্ত হয়ে হাম রুবেলা প্রতিরোধের টিকা কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কক্সবাজার সদর হাসপাতালে ইউনিসেফের সহযোগিতায় হাম আইসোলেশন ওয়ার্ড 8 থেকে 20 শয্যায় উন্নীত করার কার্যক্রম চলছে। কক্সবাজারে হামের প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার সাথে সাথে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছে। ময়মনসিংহের সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলায় হামের টিকা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। 3 উপজেলায় 6 মাস থেকে 5 বছর বয়সী 1,64,000 শিশুকে হামের টিকা দেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতালে এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদ। রাজশাহী বিভাগে 5 জেলায় শিশুদের জন্য 3 সপ্তাহব্যাপী বিশেষ হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তুলনামূলক বেশি সংক্রমিত এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে এই কার্যক্রম পরিচালিত হবে। ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর জিয়াউদ্দিন হায়দার। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা হামের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। বগুড়া 6 আসনের উপনির্বাচন ঘিরে সম্ভাব্য অনিয়ম ও প্রভাব বিস্তারের আশঙ্কা মাথায় রেখে আগাম বার্তা দিয়েছে ইসি। নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সকালে বগুড়া 6 উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স এবং সংশ্লিষ্ট সেলের সদস্যদের সঙ্গে মত বিনিময়ে একথা বলেন তিনি। দায়িত্বপ্রাপ্ত কেউ অবহেলা করলে তাকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন মোহাম্মদ সানাউল্লাহ। প্রয়োজন না হলে সেনাবাহিনী বিজিবি যাচ্ছে না, বাট প্রয়োজন হলে যাবে। ভোটের আগের রাত্রে কিছু কিছু জায়গায় লাস্ট নির্বাচনে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় কোন বিষয়গুলো বেশি কাজ করেছে, আমি বলবো যে ভোটের আগের রাত্রে আমাদের ভিজিলেন্স বেশ কিছু কেন্দ্রে স্থানীয় কিছু লোকজন ঢোকার চেষ্টা করেছে, একটাও সাকসেসফুল হয়নি। মেসেজ ওয়াজ ভেরি ক্লিয়ার, আর 2 নম্বরই হবে না। এই দেশে যেন আর কখনো 2 নম্বরই ভোটের কথা কেউ চিন্তা না করে। রাজধানীর নিউ কুর্মিটোলা ও বেগুনটিলা এলাকায় তীব্র লোডশেডিং এবং ড্রেনেজ সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 নং ওয়ার্ডের অন্তর্গত এলাকাটিতে সরজমিনে গিয়ে দেখা যায় ময়লা আবর্জনায় ভরাট হয়ে গেছে ড্রেনেজ ব্যবস্থা। নেওয়া হয় না পরিষ্কারের উদ্যোগ। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট নিরসনে পল্লবী ডেস্কো কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এলাকাকে বাসযোগ্য রাখতে যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহারের জন্য এলাকাবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটির 2 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মীর ইমরান হোসেন মিথুন। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউট বিশ্বে নজিরহীন রেকর্ড গড়েছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। যুদ্ধ পরিস্থিতির মধ্যে নজিরবিহীন পদক্ষেপ হিসাবে ইরানে টানা 5 সপ্তাহ ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে এটি বিশ্বের ইতিহাসে কোনো দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী জাতীয় স্তরের ইন্টারনেট ব্ল্যাকআউট। সংস্থাটির তথ্য অনুযায়ী দেশব্যাপী ইন্টারনেট বন্ধ এখন পর্যন্ত যে কোনো দেশের তুলনায় সবচেয়ে দীর্ঘস্থায়ী। এটি টানা 37 দিনে পৌঁছেছে,
যা আগের সব জাতীয় পর্যায়ের ইন্টারনেট শাটডাউনের রেকর্ড ছাড়িয়ে গেছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে আলোচনায় বসছে ইরান ও ওমান। এদিকে কুয়েতের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে ইরানের ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আবারও স্বাভাবিক করতে ইরান ও ওমান কূটনৈতিক আলোচনা শুরু করেছে। এদিকে ইরানের কাছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গালিগালাজপূর্ণ পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী বন্ধ থাকলে ইরানের জনগণকে নরকের মতো পরিস্থিতিতে বসবাস করতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট এবং ব্রিজ ডে সব একসঙ্গে হবে। এদিকে ইরানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে বিধ্বস্ত F-15 যুদ্ধবিমানের পাইলটকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে নিজের ট্রুথ সোশ্যালে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে এই অভিযানকে ব্যর্থ দাবি করেছে ইরান সরকার ও দেশটির গণমাধ্যম। কুয়েতের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে ইরানের ড্রোন হামলায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। হামলার প্রভাবে দুটো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সমুদ্রের পানি লবণমুক্ত করার প্ল্যান্টও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঐশী আলম, মোহনা সংবাদ। বিসিবি নির্বাচনের অনিয়ম তদন্তে গঠিত কমিটির রিপোর্ট আইসিসির কাছে পাঠাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরপরই বোর্ডের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বলেন, সকালে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এরপর তাৎক্ষণিকভাবে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়। সেখানে আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে, প্রথমে বিষয়টি আইসিসিকে জানানো হবে, তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ডাকা হলেও তিনি কমিটির সামনে হাজির হননি। তদন্ত কমিটি এসে তদন্ত প্রতিবেদন তারা দিয়ে গেছে এবং আমরা দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে এখানে আন্তঃমন্ত্রণালয়ের একটি মিটিং ডেকেছিলাম আমি, এবং সেই মিটিংয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা আমাদের যে আইসিসি রয়েছে সেই আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পরেই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন স্কিম চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের চতুর্থ সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। বিসিবির পরিকল্পনা অনুযায়ী এই স্কিমের আওতায় সাবেক ও বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি ম্যাচ অফিসিয়ালরাও অন্তর্ভুক্ত থাকবেন। বোর্ড সূত্রে জানা গেছে, অনেক ক্রিকেটার অবসরের পর আর্থিক অনিশ্চয়তায় পড়েন। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে একটি বিস্তারিত কাঠামো প্রণয়ন করা হবে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। গুমের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না, বললেন আইনমন্ত্রী। জুলাই সনদ নিয়ে কয়েকটি রাজনৈতিক দল অস্থিরতা সৃষ্টি করছে, অভিযোগ ফখরুলের। বাস্তবায়ন না হলে কঠোর পরিণতি, মন্তব্য এনসিপি মুখপাত্রের। সন্ধ্যা 6টার পরিবর্তে 7টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত, 3 মাসের জ্বালানি আমদানির উদ্যোগ, সার্বিক সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের। এবং আইন শৃঙ্খলা রক্ষা ও জঙ্গি দমনে র্যাবের গুরুত্ব অপরিসীম, বললেন মহাপরিচালক। গুম ক্রসফায়ার ইস্যুতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।